চাঁদাবাজিটা হচ্ছে অন্য লোক করছে। কারা জরিপ দিয়েছিলাম, 87% লোক বলছে এটা বিএনপি লোকজন। মাসুদ কামাল সরকারকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আওয়ামী লীগের প্রসঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে, বিএনপিকে নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। সরকারের বা সরকার সংশ্লিষ্ট যারা তারা অভিযোগের তীর তাদের দিকে ছুটছেন। সমাজের নানা স্তর থেকে বা করিডোরে নানা আলোচনা হচ্ছে, চাঁদাবাজি, দখলবাজি, এইসব অভিযোগ তাদের মধ্যে আছে। তারা নিজেরা বলছে যে তারা ব্যবস্থা গ্রহণ করছে। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আবার কেউ কেউ মনে করেন যে বিএনপি তো ম্যাচিউর পলিটিক্স করছে। সো আপনি বিএনপির রাজনীতিকে এখন কোন পথে দেখতে পাচ্ছেন? তার ভুল ত্রুটি, তার ভালো দিক? একটা জিনিস কি আমি বলি, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। অনেকে এই কথাটা বলে থাকেন যে বিএনপির রাজনীতি নিয়ে এখন আলোচনা কেন, বিএনপি তো এখনো ক্ষমতায় নেই। তো বিষয়টা হলো এরকম যে মানুষ আসলে সেই দলটাকে নিয়ে আলোচনা করে যে দলটার উপর তারা ভরসা করতে চায়। যেমন ধরেন ছোটখাটো অনেক দল আছে, কিন্তু সিপিবি, বিপ্লবী, আপনার ওয়ার্কার্স পার্টি, এদের কিন্তু আলোচনা করে না কেউ। আলোচনা করার মতো কাজ তারা করে না, করে কিন্তু আলোচনাটা নাই কেন, কমন আলোচনাটা নাই এই কারণে যে তাদের উপর মানুষ এখন ভরসা করে নেই। মানুষ এই মুহূর্তে ভাবতে শুরু করেছে যে সরকার অনেক কিছু করছে, আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার পেছনে সরকারের মানে ভূমিকা নিয়ে মানুষ আলোচনা করবে, সরকারের কি পেলাম, কি পাওয়া উচিত ছিল, এগুলো যেমন বলে। ঠিক উল্টো দিকে মানুষ ভাবে আগামীতে হয়তো রাষ্ট্র ক্ষমতায় যদি নির্বাচন ঠিকঠাক মতো হয়, যে দলগুলো আসবে, যে দলটা আসবে, আপনি যদি 2-1টা দলের শর্ট লিস্ট করেন তার মধ্যে বিএনপিকে রাখতেই হবে আপনাকে। বিএনপি এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বিএনপি কি করছে অথবা বিএনপি কি করতে পারে এগুলো নিয়ে কিন্তু মানুষ চিন্তা করে। এখন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ চলে যাওয়ার পর মানে বাস্তবতা যেটা মাঠ পর্যায়ে যে বাস্তবতাটা সেখানে হলো যে অনেকেই বলে, দেখবেন বলছে যে আগে যে চাঁদাবাজিগুলো, যে অন্যায় অত্যাচারগুলো আওয়ামী লীগ দলটা করতো অথবা আওয়ামী লীগ নামধারীরা করতো, সেই চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই, কেবলমাত্র চেহারা পরিবর্তন হয়েছে। চাঁদাবাজিটা হচ্ছে অন্য লোক করছে। কারা করছে? আমি নিজেই আমার চ্যানেলের এর মধ্যে একটা আপনার এই ধরনের জরিপ দিয়েছিলাম যে এটা কারা করছে, এটা কি বিএনপি অথবা বিএনপির অনুসারীরা করছে, বিএনপির নামধারীরা করছে, নাকি আওয়ামী লীগ করছে, না জামাত করছে। সেখানে আমি দেখেছি 87% লোক বলছে এটা বিএনপি লোকজন করছে। অনলাইন জরিপ, অনলাইন জরিপ। একটা বিষয় যে অনলাইনে এখন অনেক সময় দেখি মানে বিগত দিনগুলোতে, এবং আপনি ভালো জানবেন যে ধরেন আপনি একটা স্ট্যাটাস দিলেন, কমেন্টস দিলেন, ভালো না লাগলো, অনেক ফেক অ্যাকাউন্ট, বট অ্যাকাউন্ট এসে এখানে কমেন্টস করে, করে, এবং সেটা আওয়ামী লীগ তার যেই গবেষণা প্রতিষ্ঠান সিআরআই তারা করেছিল। শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে অভিযোগ আছে, বিএনপির বিরুদ্ধে খানিকটা কিছু অভিযোগ আছে, সেগুলোর কোনো প্রভাব আছে কিনা? ওকে, আমি এখানে এই ধরনের একটা প্রভাবের কথা মাথায় রাখি। একটা আলোচনা অনেকেই করছেন যে বিএনপিকে একটু আন্ডারমাইন করবার জন্য বিএনপির একদা মিত্ররাই প্রচার প্রপাগান্ডা অনেক বেশি চালাচ্ছে। সেটা খুবই হচ্ছে, সেটাও হচ্ছে, এবং তারাই বেশি প্রভাব বিস্তার করছে। তারা মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা ছড়িয়ে দিচ্ছে যে বিএনপির আদাবাজি করছে, আওয়ামী লীগ তো করেই গেছে, এখন তো আমরা ছাড়া কোনো শক্তি নেই। এটাও হচ্ছে। আমি সবকিছুকে মাথায় রেখেও বলছি এখানে এরর থাকবে, আমি তাও রাখছি এররগুলো। তারপরেও আমি বলছি যে এই ফিগারটা যদি 50 আপে হয়ে যায় সেটাও কিন্তু ইভেন ইফ ইট ইজ 25-30 তাও অ্যালার্মিং, তবে অ্যালার্মিং। আমি সেটাই বলছি। এখন প্রশ্ন হচ্ছে যদি অ্যালার্মিং নাই হতো তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তাদের ব্যাপারে বারবার সাবধান করতো না। তারেক রহমানকে আমি বারবার শুনেছি, উনি বলেছে এদের সম্বন্ধে সাবধান হন, এবং এদেরকে নাম জানা মাত্র তাদেরকে উনি বহিষ্কার করতেছেন। কেন করতেছেন? কিছু ঘটছে বলেই তো করছেন। আচ্ছা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি এই যে কাজগুলি করছেন এর কোনো ইতিবাচক প্রভাব কি মানে প্রত্যন্ত অঞ্চলে পড়ছে কিনা? আনফরচুনেট অ্যান্সার হলো না, পড়ছে না। তারা শুনছে না এদের কথা। এই কারণে শুনছে না যে একটা জিনিস দেখেন, বিএনপি যে সমস্ত ব্যবস্থা নিয়েছে আমি মনে করি ভালো ব্যবস্থা। কোনো কোনো জায়গায় এমনও হয়েছে নিজের লোকের বিরুদ্ধে তারা মামলা করেছে, মামলা করে তারা ধরিয়ে দিয়েছে। এটা অনেক বড় একটা ঘটনা। তো বাংলাদেশে এই ধরনের ঘটনা তো সাধারণত হয় না, কিন্তু তারা করেছে। কিন্তু তারপরেও হচ্ছে না কোনো, তারপরেও মাঠ পর্যায়ে থেকে আমি ইতিবাচক খবর পাচ্ছি না কেন? এর কারণটা আমি বলি,
এই কারণটা হলো কি, উনি বলছেন, কিন্তু ওনারা কি বলছেন? এই উনি এবং ওনাদের মধ্যে যে দূরত্বটা, এটি হলো মূল সমস্যাটা এখানে হচ্ছে। বাংলাদেশে একটা রাজনীতি কিন্তু অনেক আগে থেকে চলে আসছে, সেটা হলো দলের মধ্যে দল, যে তুমি আওয়ামী লীগ করো অথবা তুমি বিএনপি করো, তুমি কোন ভাইয়ের সঙ্গে আছো, মানে কোন ভাই তোমার মানে গার্জিয়ান। এরকম গার্জিয়ান কিন্তু বিএনপির মধ্যেও আছে, এটা এটা একদম ওপেন, এটা সবাই জানে কে কোন দিকে, কে কোন লাইনে, কার লাইন কে ফলো করছে আছে কিন্তু। যে কারণে এক ভাইয়ের লোক কিছু করলে আরেক ভাইয়ের লোক অথবা কেন্দ্রীয় তার প্রতি কোনো অ্যাকশন নিতে পারছে না। আপনি মনে করেন একটা বড় দল, যত বড় দলই হোক না কেন, উপজেলা পর্যায়ে কি হচ্ছে এটা কি জেলা পর্যায়ের লোকজন জানে না? জেলা পর্যায়ে কি হচ্ছে এটা কি কেন্দ্রের লোক জানে না? জানে, কিন্তু কিছু করতে পারে না। এই যে চেইনটা, এই চেইনটা এখন দুর্বল হয়ে গেছে বিএনপির, এবং দুর্বলের কারণে যে এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন মাঠে নাই। দুর্বল, কমান্ড নেই, কমান্ড ওটা নাই, এই কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন মাঠে নাই। মানে তারেক রহমান এখন ভিজিবল কিন্তু টাচেবল না। ওনাকে আমি দূরের থেকে দেখি, কিন্তু ওনাকে আমি স্পর্শ করতে পারি না, উনি আমার স্পর্শের দূরত্বে নেই। কিন্তু দলের মধ্যে এটা কিন্তু একটা মানে গত ধরুন আওয়ামী লীগ আমলে উনি যতটুকু প্রভাব বিস্তার করতেন তার দলের লোকের মধ্যে, এখনও ঠিক ততটুকুই করেন। কিন্তু তা কেন করবেন? এটা তো আর বেশি করা মানে প্রয়োজন ছিল। সেই জায়গাটাতে আমি মনে করি একটু দুর্বলতাটা আছে, এবং আলোচনাটা বিএনপিকে নিয়েই হবে, আগামীতে আরো বেশি বেশি হবে। আমি মনে করি, আমি যদিও আমি নিজে বিএনপির সমর্থকও না, বিএনপি করিও না, তারপরে আমি মনে করি সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে, কারণ আমাদের হাতে ভরসার দল কিন্তু খুব বেশি নাই। আমরা কিন্তু কয়েকটা দলকে নিয়ে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতেছি, আমাদের ভবিষ্যৎ কার হাতে থাকবে। তো আমি এখানে আশা করি, আমি প্রত্যাশা করি যে উনি দ্রুত দেশে আসবেন, এবং উনি আর কিছু না, উনি যদি খালি পুরো দেশটাকে একবার ঘুরে আসেন, ওনাকে মিটিং করতে হবে না ভাই, আপনি খালি ঘুরে আসেন, দেশের প্রত্যেকটা উপজেলা খালি একটা ঘুরে আসেন, আপনি কিছু চাইতেও হবে না, আপনি দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। দলের ওই সমস্ত ধান্দাবাজ তখন দৌড়ে পালাবে, তারা ভাববে যে না আয়সা পড়ছে, আমার দল চলে আসছে। এখন তো মানে ওই মানে আওয়ামী লীগ আমলে যে দলের যে অবস্থা, এখন তো সেই অবস্থায় আছে, কিন্তু সেই অবস্থার অবসান হওয়া দরকার। আপনি বলছেন হি ইজ দ্য পার্টি, সার্টেনলি হি ইজ দ্য পার্টি। একটা গোষ্ঠী 111-এর কথা, তারা রাজনীতির জায়গাটা দখল করে নিতে চাইছে। আজকের দিনেও কি সেরকম কোনো প্রয়াস আপনি দেখতে পান? মানে অরাজনৈতিক শক্তি বা কোন একটা শক্তির রাজনৈতিক শক্তি হিসেবে ক্ষমতাকে ব্যবহার করে উঠে আসবার আকাঙ্ক্ষা বা চেষ্টা? সেটা না সেভাবে দৃশ্যমান নয়, কিছু যে প্রক্রিয়া থাকবে। যেমন আমি যদি ওভাবে ধরি, এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারাই তো অরাজনৈতিক শক্তি, তারা তো কোনো রাজনৈতিক শক্তি নন। আবার এদের সহযোগিতায় যারা সমাজে মানে দাপিয়ে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা বড় বড় কথা বলছেন, এবং বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে নেতৃত্বের দাবিদার যারা আছেন, তারাও তো রাজনৈতিক শক্তি নয়। মাঝে মাঝে তারা বলেন যে তারা রাজনৈতিক দল করবেন, আবার মাঝে মাঝে বলেন না দল করবেন না, কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে থাকবেন। এই কথাগুলো পরস্পর স্ববিরোধী কথাবার্তা, তাও বলেন, কেউ প্রতিবাদও করে না। তো তারাও তো আমি ওভাবে তাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল ফোর্স হিসেবে আমি বিবেচনা করবো না, বাট তারা তো আছেন। কিন্তু আছেন মানে তারা থাকতে চান এমনটা কিন্তু আমি প্রমাণ করতে পারবো না। যেমন এই সরকার আছেন, তারা থাকতেও চান আরো 1-1.5 বছর থাকতে চান, তার চেয়ে বেশি থাকতে চান তা তো আমি বলতে পারবো না। কাজে ওই 111-এর বাস্তবতা এখন উপস্থিত আছে এরকম আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু বিরাজনীতিকরণের ওই প্রক্রিয়াটা না থাকলেও আমি একটা জিনিস কিন্তু খুব খেয়াল করি, সেই জিনিসটা হলো আমাদের দেশে একটা শক্তি কিন্তু সক্রিয় আছে, যারা নাকি আমাদের প্রচলিত রাজনীতিকে ডিফেম করার জন্য নানা ধরনের কথাবার্তা বলেন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই যে সংস্কার নিয়ে যে আলোচনাটা হচ্ছে, বারবার একটা কথা বলা হচ্ছে যে এই সংস্কার এই গভর্নমেন্টকে করতে হবে, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে সংস্কার করতে পারবে না। এটা কিন্তু মানে মানুষকে একদম মুখস্থ করে খাওয়াই দেওয়া হচ্ছে ক্যাপসুল বানিয়ে, যে এই সংস্কার এই গভর্নমেন্টকে করতে হবে। এখন এই গভর্নমেন্টের কি রাজনীতিবিদরা 53 বছরে কিছু 53 বছর পায় না, আর পারবে না। তো 53 বছর ধরে কি ছাত্ররা পারছে?
53 বছর ধরে কি ডক্টর ইউনূস পারছে? এনজিওরা পারছে। আপনি যদি সময় পান, আপনি যদি মনে করতে পারেন, আমি একটা ঘটনা, এটা বলে অনেক কিছু মাইন্ড করতে পারে, করুক, আমি বলি কথাটা। চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস মুভিটা দেখছিলেন কিনা আমি জানি না। ওই চার্লি চ্যাপলিন হেঁটে যাচ্ছেন, ওই সময় একটা ট্রাকের পেছনে, ট্রাকের মধ্যে মাল নেওয়া ছিল, মালের মধ্যে একটা ফ্ল্যাগ ছিল, কিন্তু তো ফ্ল্যাগটা পড়ে যায় রাস্তা দিয়ে, পড়ে গেলে পরে চার্লি চ্যাপলিন সেই ফ্ল্যাগটা তুলে গাড়িতে ফেরত দিতে যায়। ঠিক এই সময় তার পেছনে একটা মিছিল চলে আসে, আর চার্লি চ্যাপলিন মিছিলের সম্পর্কে জানেও না কিছু, সে ফ্ল্যাগটা নিয়ে যাচ্ছে। পুলিশ এসে ধাওয়া করে, ও দেখে মিছিলের সামনে ছিল ফ্ল্যাগ শো, বলে হি ইজ দ্য লিডার। তো চার্লি চ্যাপলিন লিডার, এটা সবাই মনে করছে। এখন এটা হলো জানেন, সময়ের প্রেক্ষিতে কে লিডার হয়ে যায়, কে লিডার, কাকে লিডার মনে করা হয়, সেটা হলো এক জিনিস। কিন্তু সে আসলেই লিডার কিনা এটা প্রমাণিত হয় তার পরবর্তী কর্মকাণ্ডে। তো ডক্টর ইউনূস কাকে লিডার মনে করেছেন না করেছেন ওনার ব্যাপার, এটা ওনার নিজস্ব জ্ঞান, বুদ্ধি, রুচি অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু আমরা কিন্তু সেই লিডারশিপ কোয়ালিটি দেখতে পাচ্ছি না এখন। লিডারের কাজটা কি? লিডারের কাজটা হলো মানুষকে, জনগণকে একতাবদ্ধ করা। আর এদেরকে দেখছি এরা একটা জিনিসই জানে, সেটা হলো মানুষকে বিভক্ত করা। বিভক্তির মধ্যে শক্তি আছে, এই কথাটা একমাত্র হোমিওপ্যাথি ছাড়া আর কেউ বলে না। হোমিওপ্যাথিতে বলা হয় যে যত বেশি বিভক্ত হবে তত নাকি পাওয়ারফুল হয়। এই হোমিওপ্যাথি চিকিৎসা এখন চলছে দেশে, বুঝছেন? এই হোমিওপ্যাথির রাজনীতি দিয়া আপনি একটা জাতিকে কোন দূর অগ্রসর করতে পারবেন আমি জানি না, অথবা কোন রোগ নিরাময় করতে পারবেন সেটাও আমি বলতে পারবো না। তবে আশাবাদী হওয়ার কোনো ব্যাপার না। যে কথা বলছিলাম আপনাকে, সেটা হলো যে সংস্কারটা এই সরকারকেই করতে হবে। তারা এটা কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছে, আগে সংস্কার পরে নির্বাচন। প্রশ্ন হলো, আপনি সংস্কার করার জন্য যোগ্য ব্যক্তি কিনা, অথবা আপনি যাদেরকে দিয়ে সংস্কারটা করাচ্ছেন সেটা কি মানে ভালো কিছু হচ্ছে কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ অলরেডি আমরা কিন্তু 4টা সংস্কার কমিশনের রিপোর্ট দেখে ফেলেছি। পুরো রিপোর্ট আবার দেখায় না, পুরোটা কিন্তু পাবলিক ডোমেনে দেয় না, খালি সিনোপসিসটা দেয়। কেন ভাই পুরোটা দেন না কেন? পুরোটা আপনি কেন দেন না? ওটা কি আপনার প্রপার্টি? ইজ ইট ইউর পার্সোনাল প্রপার্টি? এটা তো পাবলিক প্রপার্টি। তো পাবলিক প্রপার্টি আপনি কেন পাবলিক ডোমেনে দিবেন না? দেয় না এই কারণে তারাও জানে যে পাবলিক ডোমেনে দিলে পাবলিক এটা চুলচেরা বিশ্লেষণ করবে, এবং বিশ্লেষণ করলে পরে বোঝা যাবে যে কত বড় পর্বতের কত ক্ষুদ্র মুশিক প্রসব হয়েছে, এটা পাবলিক বুঝে ফেলাবে। এই ভয়ের পাবলিক ডোমেনে দেয় না, দেয় খেলে ছোট একটা অংশ। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমার খুব জানার ইচ্ছা ছিল যে এই যে সংবিধান সংস্কার কমিশন করছে, এরা তো অনেক কিছু বার্তা দিচ্ছে, কি কি লজিকে বাদ দিচ্ছে, এটা আমার জানার ইচ্ছা, লজিকটা কি?